বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতির যে অবস্থা, এই অবস্থার দায় আসলে কাকে দেওয়া যাবে, কে বেশি দায়ী, কে কত বড় চোর ছিল, কে কত বড় ডাকাত ছিল, সেটি কিন্তু এখন নির্ণয় করার সুযোগ এবং সময় এসেছে। আমরা চোর এবং ডাকাতের পরিবর্তে আর কোনো কঠিন শব্দ দেওয়া যায় কি না এই বিদ্যুৎ ও জ্বালানি খাতকে যারা ধ্বংস করে দিয়েছে, সেই শব্দ আমি জানি না বাংলার ডিকশনারিতে আছে কিনা, ইংরেজিতে অন্য কোনো শব্দ আছে কিনা, করাপশনের বিপরীতে আর কোনো শব্দ আছে কিনা, কঠিন শব্দ, সেই শব্দ হিসেবে আখ্যায়িত করতে হবে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যারা অনিয়ম, দুর্নীতি এবং লুটপাটের সঙ্গে যুক্ত ছিল। আমরা শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে আমরা দেখেছি, তারা তাদের এই জ্বালানি বিদ্যুৎ খাতের কথা বলতে গিয়ে তারা বলেছেন 600 কোটি ডলারের নয় ছয় হয়েছে। আমি আরো শক্তভাবে বলতে চাই, যারা এই শ্বেতপত্র কমিটির সদস্য ছিলেন, আজকের একজন অতিথি ডক্টর মোতামিম, তিনিও বিদ্যুৎ জ্বালানি খাতের শ্বেতপত্র কমিটির একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। শ্বেতপত্র কমিটি বলেছেন 600 কোটি ডলার নয় ছয় হয়েছে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি বলতে চাই 600 কোটি ডলার নয় ছয় নয়, 600 কোটি ডলার ডাকাতি করেছে, 600 কোটি ডলার গরিবের হক মেরে খেয়ে নিয়ে চলে গেছে। এই 600 কোটি ডলার বাংলাদেশের তথাকথিত বিদ্যুতের সেই যারা দুর্নীতিবাজ তারা বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে। সুতরাং আমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন ভাবতে হবে। 2010 সালে যখন তৎকালীন আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিতর্কিত ইন্ডিমিনিটি বিলটা পাশ করে, তখন কিন্তু আমরা দেখেছি সাধারণ জনগণ থেকে সাংবাদিক, সকল শ্রেণী পেশার মানুষ এই বিষয়ে কিন্তু তাদের কথা বলবার চেষ্টা করেছে, কিন্তু কেউ কথা বলতে পারেনি। সেই ইন্ডিমিনিটি বিল বারবার মেয়াদ বাড়িয়ে 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 আজকের এই বিদ্যুতের যারা ডাকাতদেরকে, সেই ডাকাতদেরকে বাংলাদেশ থেকে অর্থ পাচার, অর্থ দুর্নীতি করবার সুযোগ করে দিয়েছিল। আমরা গত বছরে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আমরা যারা ক্যাপাসিটি কষ্টের কথা বারবার আসছে, যে আমরা সক্ষমতার 41% কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আমরা ব্যবহার করতে পারিনি, অথচ আমরা সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আমরা পয়সা দিয়েছি, ক্যাপাসিটি কস্ট দিয়েছি, তাদেরকে বিদেশে ডলারের মাধ্যমে পেমেন্ট করেছি। 2023 অর্থ বছরে শুধুমাত্র বিদ্যুৎ ব্যবহার না করে সরকার 26,000 কোটি টাকার ক্যাপাসিটি চার্জ দিয়েছে। নিশ্চয়ই আমরা ক্যাপাসিটি চার্জ সম্পর্কে শুনতে 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 এখন ছোট্ট শিশুরা বলতে পারে ক্যাপাসিটি চার্জ মানে কি। আপনি বিদ্যুৎ ব্যবহার করছেন না, আপনি বিদ্যুৎ নিচ্ছেন না, কিন্তু তারপরও আপনাকে অর্থ দিতে হচ্ছে। সুতরাং এই 2023 সালে আমরা দেখেছি 26,000 কোটি টাকা অর্থ বছরে, এক অর্থ বছরে 26,000 কোটি টাকায় ক্যাপাসিটি চার্জ এখানে দেওয়া হয়েছে। এখন দাবি যে কারণে উঠেছে আমরা দেখতে পাচ্ছি, সারা দাবি তুলছেন যে নো ইলেকট্রিসিটি নো পে, আপনি বিদ্যুৎ দিবেন না, পয়সা পাবেন না। সেই জায়গার মধ্যে কিন্তু আমাদেরকে এখন সোচ্চার হতে হবে। আমরা বিগত 15 বছরে এই ক্যাপাসিটি চার্জের নামে দেখেছি যে 1,06,000 কোটি টাকা লুট হয়ে গিয়েছে। আমরা বিদ্যুৎ নেইনি, কিন্তু 1,06,000 কোটি টাকা আমরা এই লুটকারীদেরকে আমরা দিয়ে দিয়েছি। এবং সে কারণের জন্য বলতে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন ছাড়াও, আমরা ক্যাপাসিটি কস্ট ছাড়াও আমরা দেখেছি বিদ্যুতের বিতরণ, সঞ্চালন, মিটার কেনাকাটা সহ নানা ক্ষেত্রে এই জ্বালানি বিদ্যুৎ খাতে বড় বড় ধরনের দুর্নীতি আমরা দেখতে পেয়েছি। আমাদের বাংলাদেশে আমরা সঠিকভাবে বলতে পারি না আমাদের এখন উৎপাদনের সক্ষমতা কতটুকু, আমাদের চাহিদা কতটুকু, আমরা শীতকালে কতটুকু আমাদের উৎপাদন করতে পারি, গ্রীষ্মকালে কতটুকু আমাদের শর্ট থাকে, আমরা কিন্তু সেই খতিয়ান কিন্তু আমরা পরিসংখ্যান কিন্তু এখন আমরা নির্ণয় করতে পারি না। আমরা মিথ্যা বলির উপরে আমরা খালি বলি আমাদের এখন 28,000 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। আবার মাঝে মাঝে আমরা বলি আমরা আজকে সবচাইতে বেশি বিদ্যুৎ উৎপাদন করেছি, বাংলাদেশ ইতিহাসে রেকর্ড করেছি। কিন্তু এই যে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে বিগত সরকার আমলে যে রেকর্ড করেছে বলছে তারা দাবি করছেন, সেই বিদ্যুৎ গেল কোথায়? আমরা কেন এখনো লোডশেডিং এ আক্রান্ত থাকবো? আমরা যেখানে হাজার হাজার কোটি কোটি টাকা কুইক রেন্টালের পিছনে আমরা দিয়েছি, অর্থ পাচার করার সুযোগ করে দিয়েছি, তারপরেও কিন্তু এখন বাংলাদেশের এই বিদ্যুৎ থেকে, বিদ্যুতের যে যন্ত্রণা থেকে, সেখান থেকে কিন্তু বাংলাদেশের মানুষরা এখনো মুক্তি পায়নি। সুতরাং আমাদেরকে এখন জানতে হবে আমাদের কতটুকু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কতটুকু বিদ্যুৎ আমাদের দরকার আছে। আমরা ক্যাপাসিটি চার্জের নামে যেটি এখন নতুন ইন্ডিমিনিটি আইনটি বাতিল করেছি, সে বাতিল করার পরও কারা কত টাকা এখান থেকে লুটপাট করে নিয়েছে, সেই লুটপাটে লুটতরাজকারী ব্যক্তিদেরকে আমাদেরকে চিহ্নিত করে আইনের আওতা যদি আনা না হয়, তাহলে কিন্তু ঘুঘু বারবার কিন্তু ধান খেয়ে যাবে। তাই আমাদেরকে এদেরকে আইনের আওতা আনবার জন্য আমি অনুরোধ করছি। আমাদের দেখবেন একটা স্লোগান ছিল বিগত সরকারের সময়, স্যার বলবেন, আমি একটু কথা বলার সুযোগ পেয়েছি বলছি, বিগত সরকারের সময় একটা সুযোগ ছিল বাংলাদেশের শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে, কটা খাম্বা লাগিয়ে এই পাড়া ওই পাড়ায় কিছু বিদ্যুতের শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে, অথচ লোডশেডিং এর অভাবে মানুষ ঘুমাতে পারতো না। এই যে রাজনৈতিক মিথ্যা গল্প করে বাংলাদেশের মানুষকে শতভাগ বিদ্যুতায়নের গল্প শোনানো হতো, সেটি কিন্তু এখন প্রমাণিত হচ্ছে যে আসলে শতভাগ বিদ্যুতায়নের নামে তারা মিথ্যা কথা বলতো। বলা হতো যে বিদ্যুতের জন্য মানুষকে যেতে হবে না, বিদ্যুৎ তার ঘরে ঘরে যাবে, ফেরি করে বিদ্যুৎ বিক্রি হবে। বিদ্যুতের ফেরিওয়ালারা কোথায় গেল?
বিদ্যুতের ফেরিওয়ালাদেরকে এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিদ্যুতের ফেরিওয়ালাদের মধ্যে অনেকে এখন জেলে আছেন অথবা অনেকে পলাতক আছেন। সুতরাং এই ফেরি করে বিদ্যুতের গল্প যারা শুনিয়েছেন, শতভাগ বিদ্যুতায়িত করা হয়েছে বাংলাদেশকে যারা শুনিয়েছেন, 30,000 মেগাওয়াট বিদ্যুৎ যারা তৈরি করেছেন শুনিয়েছেন, যারা বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়েছে, সেই উৎপাদনকারীরা যারা এখন মিথ্যা বলেছেন, সেই মিথ্যা গল্পকারীদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে এখন যে দুর্দশা করতে চলছে, আমরা দেখছি যারা ইন্ডাস্ট্রির মালিক তারা অভিযোগ করেছেন, তারা বলছেন তাদের যে গ্যাসের পাইপের পরিবর্তে ওখানে বাতাস আসে, তারা বলছে আমরা বিল দিতে চাই, আপনারা গ্যাসের পরিবর্তে বাতাস দিয়ে না, আমাদেরকে গ্যাসই দেন। সুতরাং গ্যাসের পরিবর্তে বাতাস দেওয়ারও কিন্তু অভিযোগ আমরা দেখেছি। আমরা যে প্রিপেইড মিটার, আজকে সাংবাদিক বন্ধুরা প্রায় অনেকের বাসায় কিন্তু প্রিপেইড মিটার যদি থেকে থাকে, প্রিপেইড মিটারে আপনি আপনার যদি 1,000 টাকা ঢোকান, 1,000 টাকা ঢোকানোর সঙ্গে সঙ্গে 300 টাকা মিটার খেয়ে ফেলে, আপনার 1/3 টাকা দেখা যাবে প্রিপেইড মিটারে খেয়ে ফেলছে। এবং যে প্রিপেইড মিটারে আপনি বাতি না চালান, ফ্যান না চালান, বাতি না চললেও কিন্তু মিটার ঘুরতেই থাকে। কোথায়কার কোন মিটার, কি মিটার, কারাই মিটার আনলো, কি কারণের জন্য মিটার টাকা খেয়ে ফেলছে, কি কারণের জন্য মিটারে বাতি না জ্বললেও বাতি ঘুরতে থাকে, তার কিন্তু এখনো পর্যন্ত আমরা সুরাহা করতে পারি না। সুতরাং বাংলাদেশে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে দুর্নীতি, যে অনিয়ম, সেটি কিন্তু আমাদেরকে রোধ করতে হবে। আমরা দেখেছি বিগত সরকারের সময় 15 বছরে বিদ্যুতের দাম 12 থেকে 13 বার বাড়ানো হয়েছে, গ্যাসের দাম 9 থেকে 10 বার বাড়ানো হয়েছে। বারবার কিন্তু জনগণের পকেটের টাকা কেটে, সাধারণ মানুষের পকেটের টাকা কেটে আমাদেরকে বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছিল। সুতরাং তার বিচার আমাদের হতে হবে। পেট্রোলিয়াম কর্পোরেশন কথা বারবার এখানে এসেছে, এটা একটা অকার্যকর এবং দুর্নীতিবাজ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। বিপিসি ভর্তুকি কত দেয় এবং তারা কত বেনিফিট করে, প্রফিট করে, সেটি কিন্তু কখনো কিন্তু আমরা প্রকাশ্যে শুনতে পারতাম না। সুতরাং এই যে পেট্রোলিয়াম কর্পোরেশনকে একটা অকার্যকর প্রতিষ্ঠানে চুরির কারখানা হিসেবে ব্যবহার করা হয়েছে, সেই পেট্রোলিয়াম কর্পোরেশনকেও কিন্তু আমাদেরকে এখন নজরদারি করতে হবে। বাংলাদেশে সারি বলেছিলেন, বাংলাদেশে কিছু কর্মকর্তা কর্মচারীর সহযোগিতায় প্রায় প্রতিদিন 200 ঘনফুট গ্যাস চুরি হয়। এই চুরি যদি ঠেকানো যেত, সিস্টেমটা যদি ঠেকানো যেত, তাহলে কিন্তু আমরা অনেকাংশেই কিন্তু আমাদের গ্রাহকদের উপর, সাধারণ গ্রাহকদের উপর কিন্তু আমরা তাদের চাপটা আমরা কমাতে পারতাম। আমরা ইদানিং ব্যাটারি চালিত রিক্সা দেখতে পাচ্ছি, সেই ব্যাটারি চালিত রিক্সার কোথায় চার্জ দিচ্ছে, সেটা কি বৈধভাবে চার্জ দিচ্ছে নাকি অবৈধভাবে চার্জ দিয়ে, তার কিন্তু কোনো রকম কোনো খতিয়ান আমরা দেখি না। বিদ্যুৎ কর্মকর্তাদের সাথে যোগ সাজস করে কোথাও একটা পাওয়ার পয়েন্ট বসিয়ে ব্যাটারি চালিত রিক্সায় চার্জ দিচ্ছে, যার দায়ভার কিন্তু, সেই বিল কিন্তু আমার সাধারণ জনগণ তাদের পকেট থেকে আমরা দিতে দেখতে পাচ্ছি। সুতরাং আমরা সবকিছুকে একটা তামসার মধ্যে পরিণত করতে দেখেছি। আমরা দেখেছি যে বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ানোর পূর্বে একটা শুনানি করা হতো, বলা হতো গণশুনানি, দাম বৃদ্ধির জন্য গণশুনানি। সেই গণশুনানিতে তামসা করা হতো। সেই গণশুনানিতে গ্রাহকদের কোনো কথা শোনা হতো না। গ্রাহকদের পক্ষ থেকে যারা সেই গণশুনানিতে বিদ্যুতের এবং গ্যাসের দাম বৃদ্ধির জন্য কথা বলতো, তাদের কথাকে গুরুত্ব না দিয়ে সরকার নির্ধারিত যে মূল্য ধরা কথা, সেই মূল্যই ধরে নিত। গণশুনানি শুধুমাত্র মিডিয়ার কাছে একটা আইওয়াজ যেত। সুতরাং এই যে তামসার রাজত্ব প্রণয়ন করেছিল এই বিদ্যুতের মাফিয়ারা, বারবার এখানে কথা এসেছে, সামিত গ্রুপের কথা এসেছে। কে কোথায় থেকে কিভাবে এই সামিত গ্রুপকে তৈরি করলো, সৃষ্টি করলো, সিঙ্গাপুরকে বিশাল বড় কোম্পানি করলো, সেই সিঙ্গাপুরের শ্রেষ্ঠ ধনী হয়ে গেল, ফোবার্সের নাম চলে আসলো। কার অর্থ, কার টাকা? বাংলাদেশের অর্থ বিদেশি নিয়ে কে এই ক্যাপাসিটি চার্জের অর্থ নিয়ে লুটপাট করে আজকে বিদেশে বসে সেখানে বিদেশি নাগরিকত্ব নিয়ে বাংলাদেশকে তোয়াক্কাই করছে না। আমরা যদি এসআলম গ্রুপের কথাই ধরি না কেন, তারাও দেখছে আবার পাওয়ার প্ল্যান্টের কথা নিয়ে আসছে। তারা দাবি করছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে তিনি মামলা করবেন, যদি তার ব্যবসা নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশে গভর্নর এবং উপদেষ্টাদের নানা রকম কথাবার্তার কারণের জন্য। সুতরাং আমরা মনে করি এই যে বিদ্যুতের যে মাফিয়া চক্র রয়েছে, সেই মাফিয়া চক্রকে চিহ্নিত করা দরকার। দেশের আইনের মাধ্যমে তারা যদি বিদেশে অবস্থান করে, তাদেরকে দেশে এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা দরকার। আমরা আদানির যে বিদ্যুতের কথাটি, আজকে সাংবাদিকরা আছেন, আমি অনেক কথা বলে ফেলছি, তাদের কাছ থেকে কিছুক্ষণ আগে শিখেছি কি হয়। আদানির যে বিদ্যুতের কথা বলছি, যে আদানির বিদ্যুতের চুক্তিটি সম্পূর্ণ একপাক্ষিক, দেশ বিরোধী এবং দেশের স্বার্থ বিরোধী একটা চুক্তি করা হচ্ছে। আদানির বিদ্যুৎ চুক্তিটি আমরা এখন মুখে কুলুপ লেপে বসে আছি। প্রথমে কয়েকদিন দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আদানির বিদ্যুৎ চুক্তি নিয়ে দু একটা কথা বলছে, কিন্তু এখন আবার কি কারণে জানি দেখতে পাচ্ছি সেই বিষয়ে কোনো রকম কোনো কথাবার্তা করা নেই। বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয় নাই আদানির বিদ্যুৎ চুক্তিতে, এবং যে বিদ্যুৎ চুক্তিতে যিনি স্বাক্ষর করেছেন তিনি নিজে বলেছেন তিনি বিদ্যুৎ চুক্তিটি পড়ে দেখতে পারেননি। কাদের চাপে, কোন চাপে সেই পিডিবির চেয়ারম্যান বিদ্যুতের সেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করলেই কিন্তু বেরিয়ে যাবে সেখানে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাপ দিয়েছিলেন, না কাউকাওয়াত চাপ দিয়েছিলেন, না মন্ত্রী সাহেব চাপ দিয়েছিলেন, না তৎকালীন উপদেষ্টা সাহেব চাপ দিয়েছিলেন। সুতরাং আমরা এই যে আদানির বিদ্যুৎ চুক্তিটি যেটি করা হয়েছে,
যেটি বাংলাদেশের জনগণ এখনো পর্যন্ত জানে না সেই চুক্তিতে কি আছে, কত টাকায় কিনা হয়েছে, কত টাকা আমরা ক্যাপাসিটি চার্জ দিব, কত টাকা দিব, সবকিছু আমাদেরকে প্রকাশ করা দরকার। এবং যদি সম্ভব হয়ে থাকে অন্তর্বর্তীকালীন সরকারের যদি সাহস থেকে থাকে, যেহেতু ভারতের সাথে আমাদের একটা টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েনে আমরা দেখতে পাচ্ছি কিছুটা আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছি। যদি সুযোগ থেকে থাকে, আদানি এবং ভারত কিন্তু এক বিষয় নাই, আমরা সুযোগ থেকে থাকলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, যেহেতু দেশ বিরোধী এই চুক্তি হয়ে থাকে যদি আদানির সাথে, সেই চুক্তিকে বাতিল করবার জন্য আন্তর্জাতিকভাবে হোক বা আপনারা অন্য কোনো ফোরামে গিয়ে হোক, সেটি আপনারা চেষ্টা করবার জন্য আমরা অনুরোধ করতে পারি। আমি আরো একটু কয়েকটি কথা বলে শেষ করে দিব। সেটি হচ্ছে যে আপনারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা আপনারা দেখেছেন, 13.20 বিলিয়ন ডলার সেখানে খরচ করা হয়েছে, এবং সেই রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য আরো প্রায় 2 বিলিয়ন ডলার খরচ করা হয়েছে অবকাঠামোগত উন্নয়নের জন্য। সুতরাং 15.20 বিলিয়ন ডলার খরচ করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটাকে একটা শ্বেতহস্তি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। অথচ আমরা দেখতে পেয়েছি যে ভারতের 2000 মেগাওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে মাত্র 6 বিলিয়ন ডলারে, মাত্র 2-3 বছর আগে সেটি করা হয়েছে। সুতরাং বাংলাদেশে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রূপপুরে করা হলো, তার জন্য খরচ করা হচ্ছে আমাদের 15.20 বিলিয়ন ডলার 2400 মেগাওয়াটের, আর ভারতে 2000 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, রাশিয়াই করেছে, তার সেখানে অর্থায়ন করেছে, তারা করেছে 6000 বিলিয়ন ডলারের মাধ্যমে। এবং এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবার পূর্বে আমরা দেখেছি যে মার্চে নাকি চালু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবার পূর্বে আমরা শুনেছি পতিত প্রধানমন্ত্রী, তার ছেলে সজীবদের জয়, তার ভাতিজি, তারা সকলে মিলে, বোনের মেয়ে, তারা সকলে মিলে 500 কোটি টাকা ইতিমধ্যে সেখান থেকে লোপাট করে নিয়ে গিয়েছে। যদি এই অভিযোগ সত্য হয়ে থাকে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা 500 কোটি টাকা এখান থেকে লুটপাট করে নিয়ে গিয়েছে, তাহলে সেটিও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে এখন প্রকাশ্যে এসে সেটি জানানো দরকার। তা না হলে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া থাকতে পারে। আমরা বালিশ কাণ্ডের কথা মনে আছে যে 300 টাকার বালিশ আমরা দেখেছি রূপপুর পারমাণবিক কেন্দ্রে, সেখানে 6000 টাকা ধরা হয়েছিল, এবং সেই বালিশ উঠানো, খাটে উঠানোর মজুরি হিসেবে ধরা ছিল 760 টাকা। সুতরাং এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে যে কত ধরনের দুর্নীতি হচ্ছে, কম্বলের দাম 16,000 টাকা ধরা হয়েছে, কেটলির দাম ধরা হয়েছে বেশি, আসবাবপত্রের দাম ধরা হয়েছে বেশি, চেয়ার টেবিলের দাম ধরা হয়েছে বেশি, পুরোটা এদের শ্বেতহস্তি দুর্নীতির একটা কারখানায় পরিণত করা হয়েছিল রূপপুর পারমাণবিক কেন্দ্রকে। আমরা তাই মনে করি যে এই পারমাণবিক কেন্দ্রগুলি আসলে চলবে কিনা, থাকবে কিনা, রাখা উচিত কিনা, সেটি তারা সিদ্ধান্ত নেবে। কারণ রূপপুর পারমাণবিক কেন্দ্র আমাদের পরিবেশগত যে ভারসাম্য নষ্ট করছে, আমাদের যে ঝুঁকি, দুর্ঘটনা ঘটার সংখ্যা তৈরি করছে, সেটি কিন্তু আমাদেরকে এখন ভাবতে হবে। আমাদেরকে বিবেচনা নিতে হবে যে এই রূপপুর পারমাণবিক কেন্দ্রের বর্জ্য কোথায় যাবে। রাশিয়ার সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী বর্জ্য কি আমরা পাঠাতে পারবো কিনা। আমরা জেনেছি যে এই বর্জ্য থেকে যে ক্ষতি হবার যে সংখ্যা থাকে, সেটা শত শত বছর কিন্তু মানুষের ক্ষতি হতে পারে। সে কারণে রূপপুর পারমাণবিক কেন্দ্রটিকেও আমাদের বিবেচনায় আনার জন্য আমি অনুরোধ করব। সবশেষে আমি একটা কথা বলবো, সেটি হচ্ছে গিয়ে বাংলাদেশের বিদ্যুৎ খাতের যে মাফিয়ারা রয়েছে, সেই মাফিয়াদেরকে চিহ্নিত করতে হবে। ক্যাপাসিটি কস্টের নামে যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। রূপপুর পারমাণবিক কেন্দ্রই বলি আর রামপাল বিদ্যুৎ কেন্দ্র বলি, সুন্দরবনকে যারা ক্ষতি করবার চেষ্টা করেছে, যারা পার্শ্ববর্তী দেশকে সুবিধা দেবার চেষ্টা করে বাংলাদেশের বিদ্যুৎ খাতকে তলানিতে নিয়ে গেছে, তাদের সবাইকে একত্রে আমি মনে করি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে আমরা শুধুমাত্র বলি যে আজকে ছাত্র জনতা 1500 জন ছাত্র জনতা নিহত হচ্ছে, অবশ্যই আমাদের দুঃখবোধ হয়, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই বিদ্যুতের মাফিয়ারা 1500 ছাত্র জনতা নয়, 18 কোটি মানুষকে তারা খুন করে গিয়েছে। এই খুনিদেরকে বিদ্যুতের মাফিয়াদেরকে, যারা 18 কোটি মানুষের কপালে আজকে দাগ লাগিয়ে দিয়ে গেছে, সেই 18 কোটি মানুষের কপালে দাগ লাগানো বিদ্যুতের মাফিয়াদেরকে চিহ্নিত করে নিয়ে এসে বাংলাদেশে জ্বালানি বিদ্যুৎ খাতকে আমরা স্বাবলম্বী করে তুলব, এই প্রত্যাশা করি।